ইজি এডুকেশন পিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর 1.2 অনুশীলনীর 20 এবং 21 নম্বর অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি সমাধান করে। এখানে 20 নম্বর অঙ্কটি আমি আগে পড়ে শোনাই। দেখো, অঙ্কগুলো একটু বোঝার অঙ্ক, এগুলো এমসিকিউ টাইপের অঙ্ক না, এগুলো একটু সমাধান টাইপের অঙ্ক। একটু দেখে দেখে তোমরা বুঝে বুঝে মনোযোগ সহকারে সাথে থাকবে, আশা করি বুঝতে পারবা। দেখো, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। মনে করো একটা ধান কাটার জন্য কিছু শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি, মানে প্রত্যেক শ্রমিকের দৈনিক যে টাকাটা দেওয়া হয়, হয়তো 5 টাকায় দিলাম, সেইটা দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। যদি মনে করো একটা জায়গাতে 2টা শ্রমিক নেওয়া হয়, 2টা শ্রমিক নেওয়া হলে তাহলে তাদের দৈনিক মজুরি হবে 10 গুণন 2, মানে কি যে শ্রমিক সংখ্যা তাকে 10 দ্বারা গুণ করলে তাদের একজন শ্রমিকের দৈনিক মজুরিটা পাওয়া যাবে। যদি আমি মনে করো এখানে 2 জন শ্রমিক নিয়েছি, তাহলে এই 2 জনের মধ্যে একজন শ্রমিকের দৈনিক ইনকাম হবে 20 টাকা। কিভাবে? এখানে এই মোট শ্রমিক যে কয়জন নিয়েছি তাকে 10 দ্বারা গুণ করতে হবে, 10 গুণ বেশি, তাহলে একজনের 10 গুণন 2 করলে 20 টাকা। তাহলে এইভাবে আমাদেরকে বলছে যে এবার শ্রমিকের সংখ্যাটা কত। কিন্তু তার আগে আরেকটা ক্লু দিয়ে রেখেছে যে দৈনিক মোট মজুরি যতজন শ্রমিককে আমি খাটাই তার জন্য আমি প্রতিদিন 6250 টাকা করে দিই। তাহলে আমি এখন কতজন শ্রমিককে ব্যবহার করে আমি 6250 টাকা দিই, সেইভাবে এই অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে দেখো, আমি এখন ধরে নিচ্ছি এই শ্রমিকগুলোকে কিভাবে সমাধান। ধরি শ্রমিকের সংখ্যা কজন, মানে আমি ধরে নিলাম যে ওই জমিতে ধান ক্ষেত লাগাইছি কজন শ্রমিক। তাহলে দেখো প্রত্যেকজন শ্রমিক, তাহলে এই কজন শ্রমিক যদি কাজ করে তাহলে প্রত্যেক দিন যে মজুরি পাবে একজন শ্রমিক, তাহলে তার মজুরি হবে 10 গুণন ক। তাহলে দেখো একজন শ্রমিকের শর্ত মতে, কিন্তু এটা মানে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে একজন শ্রমিকের দৈনিক মানে প্রতিদিনের মজুরিটা হবে এইটা 10 গুণ। এটা কিন্তু সব মজুরি শ্রমিকের না, একজন শ্রমিকের। তাহলে দৈনিক মজুরি ক গুণন 10 সমান সমান 10 ক টাকা। মানে একজন শ্রমিক প্রতিদিন কাজ করে 10 ক টাকা পায় যদি মোট শ্রমিক 10, মানে মোট শ্রমিক কজন হয়ে থাকে। তাহলে দেখো এখন এইখানে একজন শ্রমিক পায় 10 ক টাকা, তাহলে এইখানে শ্রমিক আমি খাটিয়েছি কজন, তাহলে 10 ক গুণন ক হলে তো আমি এই এত টাকা যে শ্রমিকের জন্য আমি মোট টাকা দিয়েছি সেটা, এই দুটার গুণ করলে কি হবে। দেখো আমার কজন শ্রমিক কাজ করে আর একজন শ্রমিক দৈনিক পায় 10 ক, তাহলে এই দুটার গুণফলই তো হচ্ছে এই 6250। কারণ কি আমি মোট তো এত টাকায় খরচ করি, মানে কি শ্রমিকদের মজুরি দিয়ে থাকি। তাহলে এই দুটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো শর্ত মতে, আরেকবার করে মজার টেকনিকটা বুঝো। দেখো আমার এখানে শ্রমিকের সংখ্যা কি কজন, তাহলে কজন শ্রমিক রয়েছে, আর এই কজন শ্রমিকের মধ্যে প্রত্যেকজন কত টাকা করে পায় মজুরি, এত টাকা প্রত্যেকদিন দৈনিক। তাহলে 10 ক টাকা করে দৈনিক মজুরি পায় কয়জন শ্রমিক, কজন শ্রমিক। এখন মোট টাকা কত, দেখো এখানে আমি বলছি যে দৈনিক মোট মজুরি 6250 টাকা। তাহলে এই 6250 টাকা এটা সমান হচ্ছে, কারণ কি এখানে শ্রমিকের সংখ্যা হচ্ছে কজন আর একজন শ্রমিকই পায় 10 ক টাকা। তাহলে এখানে কজন শ্রমিক মানে কি ওই যতজন শ্রমিক নিয়েছি প্রত্যেকেই তো 10 ক টাকা করে পাচ্ছে, এইজন্য এটা গুণ হয়েছে। তাহলে দেখো আমি এখান থেকে এখন ক এর মানটি বের করলে শ্রমিকের সংখ্যা বের করতে পারবো। এই ক আর এই 10 ক গুণ করলে কি হচ্ছে, 10 ক আর ক গুণ করলে ক স্কয়ার হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে সেটা 6 এ তোমরা বন্টন বিধি হিসেবে জানতে পারছো, যে এটা দুইটার ভিত্তি এর উপর পাওয়ার 1 আছে, তাহলে গুণ করলে এরকম হয়ে যাচ্ছে।
6250 টাকা। তাহলে দেখো এখন এই ক স্কয়ারটাকে আমরা রাখবো এখানে, এই 10টা ক কে এইবার গুণ ছিল এই পাশে নিয়ে যাবে ভাগ করে দেব। দেখো এখানে আমি ক স্কয়ার লিখলাম, শুধু লিখলে এই 6250 এইটা গুণ অবস্থায় ছিল এই ক এর সাথে, তাহলে এখান থেকে এটাকে ভাগ করে দিলাম এই পাশে। দেখো ক স্কয়ার সমান সমান আমি এই 10 দিয়ে 6250 কে ভাগ করলে 6 7 2 আর এই 5 এর মধ্যে আবার 2 বার যাচ্ছে 20 5 আর এই 0, তাহলে 5 10 এ 50 আবার 5, তাহলে দেখো 625 পেয়েছি আমি। cos স্কয়ার সমান সমান পেয়েছি 625। আচ্ছা দেখো আমাকে কি বের করতে হবে, ক এর মানটি বের করতে হবে। আমার তো cos স্কয়ারের দরকার নেই, তাহলে আমি এই পাশে স্কয়ার আছে, এই পাশে আমি এই স্কয়ারটাকে তুলতে গেলে কি করব, এই পাশে আমি বর্গমূল করব। যে 625 এর বর্গমূল করলেই আমরা ক এর মানটি পেয়ে যাব। দেখো কিভাবে করছি, ক সমান সমান এই পাশেও আমি যদি একটা বর্গমূল করি তাহলে এই 625 এর উপর বর্গমূল, তাহলে দেখো 625 এর বর্গমূল করলে কত হয়, আমরা জোড়ায় জোড়ায় পূর্ণ করলাম। তাহলে দেখো এখানে 2 নিলাম, তাহলে 4 বিয়োগ করলে 2 আর এই 25 জোড়াটা আসে, তাহলে এইখানে আমরা কি করতে পারি, এটার দ্বিগুণ কত 4, তাহলে আমরা এমন একটা সংখ্যা নিতে হবে এখানে এটাকে সমান হচ্ছে। তাহলে দেখো 4 গুণ যদি আমি 2 নিই, 2 দ্বারা গুণ করলে 4 8 84 হচ্ছে, 3 নিই 3 3 কে 9 3 4 12 129, 4 নিলাম 4 4 16 6 সাথে থাকে 1 16 6 আর 1 17 176 হচ্ছে না। দেখি এবার 5 নিই, 5 দিয়ে গুণ করলে 5 5 25 এর 5 সাথে থাকে 2 4 5 20 আর 2 এ 22, এই 225 দেখো 5, আর এখানে আমি 5 এখানে 5 দিয়ে দিলাম, তাহলে এটা বিয়োগ করলে 0, তাহলে আমরা পেয়েছি 25। তাহলে ক ইকুয়াল টু 225। তাহলে শ্রমিকের, দেখো এখানে শ্রমিকের সংখ্যা এই ক এর উপর যদি আমি মানে cos স্কয়ার 625 এর বর্গ করি তাহলে ক এর মানটা পাবো 25। তাহলে দেখো ক কি ধরে নিয়েছি, শ্রমিকের সংখ্যা, তাহলে আমরা শ্রমিকের সংখ্যা পেয়েছি, শ্রমিকের সংখ্যা মোট শ্রমিকের সংখ্যা 25 জন, মোট শ্রমিকের সংখ্যা 25 জন, মোট শ্রমিকের সংখ্যা 25 জন। দেখো এইবার 21 নম্বরটিতে রয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 37 হয় তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আচ্ছা দুইটি ক্রমিক শব্দের অর্থ কি বোঝায়, দেখো পর্যায়ক্রমে একের পরে 2 3 4 5 6 এইগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে একটার পরে আরেকটা পর্যায়ক্রমে রয়েছে। এই দুইটা সংখ্যা এইরকম সংখ্যার সিরিয়ালকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা। এইগুলো সংখ্যাকে বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগফল আর বর্গ মানে হচ্ছে স্কয়ার। এই দুইটি সংখ্যাকে যদি আমি স্কয়ার করলে তার বিয়োগফলটাই হবে 37, এমন ভাবে আমাকে দেখাতে বলছে। তাহলে দেখো একটা ক্রমিক সংখ্যা, যেহেতু ক আর এই 2 এর মধ্যে পার্থক্য কত, পার্থক্য কিন্তু দেখো 1 এর সাথে কিন্তু 1 যোগ করলে 2 হচ্ছে, তাহলে এটা ক্রমিক। আবার দেখো 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 3 হচ্ছে, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4 হচ্ছে, তাহলে এটা কিন্তু ক্রমিক সিরিয়ালে চলতেছে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করার জন্য কাজ করব। দেখো এই ক্রমিক সংখ্যার মধ্যে কিন্তু ছোট বড় সংখ্যা থাকে, যেমন 1 এর চেয়ে এইটা বড়, তাহলে এইটার সাথে 1 যোগ করলে যেরকম 1 হচ্ছে তাহলে 2, তাহলে আমরা জানি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলেই তো অন্তর বের হয়। তাহলে ধরে নিচ্ছি, দেখো ধরি ছোট ক্রমিক সংখ্যাটি ছোট ক্রমিক
সংখ্যাটি ক। তাহলে ছোট ক্রমিক সংখ্যাটি যদি ক হয় তাহলে বড় ক্রমিক সংখ্যাটি এর চেয়ে এক বেশি। তাহলে বড় ক্রমিক সংখ্যাটি হবে ক প্লাস এক, এক বেশি। আর এই দুইটি সংখ্যার মানে কি বর্গ করলে তার বিয়োগফলই হবে 37। তাহলে দেখো শর্ত মতে এই বড় সংখ্যাটি ক প্লাস 1, এক তার বর্গ মানে স্কয়ার করলাম, আবার দ্বিতীয় সংখ্যাটিকেও স্কয়ার করলাম ছোট সংখ্যাটিকে। কিন্তু বলছে দেখো অন্তর, অন্তর শব্দের অর্থ বিয়োগ। তাহলে এইবার বর্গের অন্তরটা হয়েছে, আর এই বর্গের অন্তরটা দেওয়া আছে 37, এই দুইটার বিয়োগফলটা 37 স্কয়ার করলে। তাহলে দেখো বা cos স্কয়ার এটাকে a b হোল স্কয়ারের সূত্র পড়ছে, a b হোল স্কয়ারের সূত্র ফলাইছি, a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। এইভাবে দেখো এখানে আমি cos স্কয়ার করলাম প্লাস সূত্রে 2 ক আর এই একটাই হচ্ছে b, এই একের উপর স্কয়ার মাইনাস cos স্কয়ার সমান সমান 37। দেখো এখান থেকে আমার এই cos স্কয়ার আর এই cos স্কয়ার প্লাস আছে আর মাইনাস আছে, সেই জন্য আমি বাদ দিয়ে দিতে পারবো। আর এই পাশে এইটাকে গুণ করলে 2 ক প্লাস 1 এর উপর স্কয়ার করলে কিন্তু 1 হচ্ছে, আর এই cos স্কয়ারটাকে এইখানে লিখে রেখে 37 দিচ্ছি। এইবার এই cos স্কয়ার আর এই cos স্কয়ারকে আমি কেটে দিচ্ছি। তাহলে আমার কাছে এইখানে অবশিষ্ট রইল 2 ক প্লাস 1 সমান সমান 37। দেখো এইবার 2 ক এটা সমাধানের অঙ্ক, এই পাশে প্লাস 1 ছিল, এই পাশে গেলে মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে 2 ক সমান সমান 36 বা ক সমান সমান 36 ভাগ 2, ক সমান সমান 18। তাহলে ছোট সংখ্যাটি ধরে নিয়েছিলাম ক, তাহলে অতএব এখানে করে দেখাচ্ছি, দেখো ছোট সংখ্যাটি ক সমান সমান 18। তাহলে বড় ক্রমিক সংখ্যাটি কি হবে? দেখো এর সাথে 1 যোগ, তাহলে বড় ক্রমিক সংখ্যাটি ক যোগ 1 সমান সমান 18 যোগ 1 সমান সমান 19। তাহলে সংখ্যা দুইটি কত? 18 আর 19। দুইটি সংখ্যা হলো 18 ও 19। এই দুইটা সংখ্যাকে যদি 18 এবং 19 কে তুমি স্কয়ার করো, তাহলে তুমি স্কয়ার করে বিয়োগ করবা, 19 এর স্কয়ার থেকে যদি তুমি 18 এর স্কয়ার বিয়োগ করো তাহলে তুমি পেয়ে যাবা 37। আশা করি তোমরা এই দুইটি অঙ্ক ভালোভাবে বুঝেছো। যদি তোমরা এই দুইটি অঙ্ক ভালোভাবে বুঝে থাকো তাহলে আমার জন্য একটি কাজ করো, আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে ভিডিও আনলে যাতে তোমরা পাও সেজন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।